রমজানের দাম স্থিতিশীল রাখতে আজ থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। রাজধানীতে কার্যক্রম চললেও পণ্য না পাওয়ায় বন্ধ রয়েছে বিভাগীয় পর্যায়ে। নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে আগামীকাল 1 ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা ব্যবসায়ীদের। ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে আইন বাস্তবায়ন কঠিন হবে মত অর্থনীতিবিদদের। এবং ট্যানারি স্থানান্তরে বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দের দাবি চামড়া শিল্প মালিকদের। অজুহাত না দেখিয়ে নিজেদের স্বার্থে ট্যানারি সরানোর পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এসময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। রমজানে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঢাকা সহ সারা দেশে আজ থেকে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে রমজানের অপরিহার্য 5টি পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। 179টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি, ছোলা, ভোজ্য তেল, খেজুর ও মসুর ডাল বিক্রি করবে টিসিবি। এর মধ্যে ঢাকায় 32টি স্পটে, চট্টগ্রামে 10টি, অন্যান্য বিভাগীয় শহরে 5টি ও জেলা শহরে 2টি স্পটে পণ্য বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চিনি 48 টাকায়, মসুর ডাল 90 টাকা, সয়াবিন তেল প্রতি বোতল 80 টাকা, ছোলা 70 টাকা, খেজুর 90 টাকায় বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি চিনি, 2 কেজি মসুর ডাল, 5 লিটার সয়াবিন তেল, 5 কেজি ছোলা ও 1 কেজি খেজুর কিনতে পারবেন। রমজানের শেষ দিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রির খবর জানাতে এই মুহূর্তে রাজধানী প্রেস ক্লাব এলাকায় আছেন রিপোর্টার হাজিরা শিউলি। চট্টগ্রামের জামাল খান এলাকায় আছেন কমল দে এবং ময়মনসিংহের খগডহর এলাকায় আছেন হারুন রশিদ। প্রথমে চলে যাচ্ছি শিউলির কাছে। শিউলি, ইমতিয়াজ, সকাল 9:30 থেকে টিসিবির উদ্যোগে আজ রাজধানী ঢাকার 32টি স্পটে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এবং যথারীতি সকাল 9:30 থেকে শুরু হয়েছে। এবং এই মুহূর্তে আমি আছি প্রেস ক্লাব মোড়ে। এখানে সকাল 9:30টায় টিসিবি যে 5টি পণ্য বিক্রি করার কথা, মসুর ডাল, ছোলা, চিনি, সয়াবিন তেল এবং খেজুর, সেগুলো বিক্রি শুরু হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড় বাড়ছে। এবং এই প্রেস ক্লাব মোড় সহ প্রেস ক্লাবের মোড়ের পাশে আছে সচিবালয় এবং এখানে যেমন অসংখ্য সরকারি প্রতিষ্ঠান আছে, তেমনি আছে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং অনেক ব্যবসা কেন্দ্র এবং নিম্ন আয়ের মানুষ, বিশেষ করে নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এখানে যে রমজানের যেসব পণ্য যেগুলো ইফতারের আইটেম হিসাবে সবাই আমরা রমজানের সময় ইফতার করে থাকেন, ছোলা, খেজুর, মসুর ডাল এবং সেগুলো তারা কিনতে এখানে এসছেন। এবং আপনি জানেন যে প্রতি বছরই দেখা যায় যে রমজানের আগেই এইসব পণ্যের দাম বেড়ে যায় এবং টিসিবি সে কারণেই যেন ক্রেতারা ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে এবং তারা যেন ভালোভাবে সিয়াম সাধনা করতে পারে, সে কারণেই এবং বাজারে যেন পণ্যের দাম স্থিতিশীল থাকে সেই উদ্দেশ্যেই প্রতি বছরই এই উদ্যোগ নেওয়া হয়ে থাকে। এবং এবারও 9 দিন আগেই কার্যক্রম শুরু করা হয়েছে এবং নিম্ন আয়ের ক্রেতারা সবাই কিন্তু এখানে অনেকেই আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করেছে। তবে ডিলাররা যেটা জানিয়েছেন যে তাদেরকে যে মজুদ দেওয়া হয়েছে বিশেষ করে মসুর ডাল এবং খেজুর, সেটা খুবই অল্প পরিমাণ, মাত্র 200 কেজি মসুর ডাল তাদেরকে দেওয়া হয়েছে প্রতিটি ট্রাকে বরাদ্দ। সেক্ষেত্রে হয়তো 1-2 ঘন্টার মধ্যে এই পণ্য শেষ হয়ে যেতে পারে। বিশেষ করে মসুর ডাল এবং খেজুরের পরিমাণটা তারা কম বলে জানিয়েছেন। 50 কেজি খেজুর একজন ডিলারকে দেওয়া হয়েছে। তারা মনে করছেন যে হয়তো 1-2 ঘন্টার মধ্যেই এই মসুর ডাল এবং খেজুর শেষ হয়ে যাবে, যেহেতু এখানে বাজার থেকে প্রায় 30 টাকা কমে বিক্রি করা হচ্ছে, যেটি বাজারে 90 থেকে 100 টাকায়। সেখানে ছোলা বিক্রি করা হচ্ছে 70 টাকা এবং দেশি চিনি বিক্রি করা হচ্ছে 48 টাকায় এবং খেজুর বিক্রি করা হচ্ছে 90 টাকায়। তো তারা এই মজুদটি বাড়িয়ে দেওয়ার জন্য দাবি করেছেন, যেহেতু না হলে তারা বলছেন যে ক্রেতারা এসে ফিরে যাবে, সেক্ষেত্রে তাদের একটা বদনাম হতে পারে এবং দুপুরের পর হয়তো ক্রেতারা এখানে পাবেন না। সেটা বিশেষ করে মসুর ডাল এবং খেজুর এই দুটি পণ্য তারা বাড়িয়ে দেওয়ার জন্য দাবি করেছেন, যেহেতু বাজারে এই দুটো পণ্যের দাম বেশি। মসুর ডাল প্রায় 110 থেকে 140 টাকায় বিক্রি করা হচ্ছে, এখানে সেটা বিক্রি করা হচ্ছে 89.85 টাকা। তো বলা যায় যে এখন পর্যন্ত ক্রেতারা সন্তুষ্ট এবং তারা টিসিবি যে পণ্য বিক্রি করছে সেগুলোর মান নিয়ে তাদের কোনো অভিযোগ নেই। শুধু তারা দাবি করছে যেন সুষ্ঠুভাবে এই কার্যক্রম চালু থাকে।
এই ছিল আমার কাছে প্রেস ক্লাবের মোড়ে টিসিবির পণ্য বিক্রি সর্বশেষ। এখন আমরা চট্টগ্রামের টিসিবির পণ্য বিক্রির তথ্য জানতে চলে যাচ্ছি সহকর্মী কমলদের কাছে। ধন্যবাদ শৈলে। বন্দরনগরে চট্টগ্রামে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির জন্য ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবি যে 10টি পয়েন্টে আজ থেকে পণ্য বিক্রি করার কথা ছিল, 1 ঘন্টা অতিবাহিত হলো কিন্তু এখন পর্যন্ত পণ্য বিক্রি শুরু হয়নি। আমরা ঠিক তারা যেসব পয়েন্টের কথা বলেছিল পণ্য বিক্রির জন্য, জামাল খান প্রেস ক্লাব মোড়, আন্দুর কিল্লার মোড়, আদালত ভবন ডিসি অফিসের সামনে, নিউ মার্কেট মোড়, কোতোয়ালির মোড় এবং জিপিও, মোট 6টি পয়েন্ট আমরা গিয়ে দেখেছি এখন পর্যন্ত তাদের কোনো পণ্যবাহী ট্রাক এসে পৌঁছায়নি। এই বিষয়ে আমরা কথা বলেছিলাম টিসিবি কর্মকর্তাদের সাথে ঠিক 10:30টার পর। তারা বলেছেন আমাদেরকে, যেটি টেলিফোনে কথা বলেছি, যোগাযোগ করেছিলাম, তারা বলেছেন তারা আজ থেকে বিক্রি শুরু করবে। তবে তাদের যেহেতু পণ্যগুলো সিরিয়াল করা এবং ট্রাকে তোলা, গুদাম থেকে ট্রাকে তোলার জন্য কিছুটা সময় লাগছে, তারা দাবি করেছিলেন 11টার মধ্যে পয়েন্টে পয়েন্টে গিয়ে ট্রাকগুলো দাঁড়িয়ে যাবে এবং বিক্রি শুরু করবে। আমরা দেখেছি 11টা পর্যন্ত এখন পর্যন্ত কোনো পয়েন্টে পণ্য বিক্রি শুরু করতে পারেনি টিসিবি। আপনারা জানেন যে রমজানে যেহেতু পণ্য মূল্য বেড়ে গেছে বা বাড়ছে, বিশেষ করে তেল, ছোলা এবং ডাল সহ অন্যান্য পণ্যের দাম, সে কারণে কিন্তু টিসিবির পক্ষ থেকে 5টি পণ্য ন্যায্য মূল্য বা কম দামে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বলা হয়েছিল আজ সকাল 10টা থেকে নগরীর 10টি পয়েন্টের ট্রাক যোগে তারা এইসব পণ্য বিক্রি করবে। কিন্তু আমরা দেখেছি 11টা পর্যন্ত, তারা 1 ঘন্টা বেশি অতিবাহিত হলো, তারা পণ্য বিক্রি শুরু করতে পারে। তাদের রিপিজের যে গুদাম রয়েছে, টিসিবি কর্মকর্তারা দাবি করছেন গুদামে যথেষ্ট পণ্য রয়েছে, পণ্যগুলো তারা মূলত যেহেতু আজ প্রথম দিন সেখানে কিছুটা বিলম্বিত হচ্ছে, তবে আগামীকাল থেকে আবার যথাসময় তারা বিক্রি শুরু করতে পারবে। এই বিষয়ে আমরা কথা বলছিলাম সব ব্যবসায়ীদের সাথে। ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে আগে থেকে বলেছিল যে পণ্যমূল্য যে উদ্যোগতি, সেই উদ্যোগতি টিকিয়ে ধরে রাখতে গেলে বা পণ্য নামিয়ে আনতে গেলে টিসিবির মাধ্যমে পণ্য আমদানি এবং পণ্য বিক্রি ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু টিসিবির পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলো, যেহেতু এখন পর্যন্ত শুরু হয়নি, তা বুঝতে পারছি না আমরা তার শেষ পর্যন্ত গিয়ে ফলাফলটি কি হবে। তাই টিসিবি কর্মকর্তারা দাবি করছেন তাদের কাছে ন্যায্য একদম পর্যাপ্ত পরিমাণ পণ্য গুদামজাত করা হয়েছে, অর্থাৎ তারা সময় পেলে সেগুলো তারা ক্রেতাদের কাছে বিক্রি করবে। তারা এমনটি বলছে। তারা বলছে রমজানের আগ মুহূর্ত পর্যন্ত তারা পণ্য বিক্রি করতে পারবে, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পণ্য মজুত আছে, বিশেষ করে তেল, চিনি, ডাল এবং ছোলা। মূলত এই 4টি পণ্য তারা বেশি বিক্রি করবে বলে আমাদেরকে জানিয়েছে। তো বলা যায় এখন পর্যন্ত 1 ঘন্টা অতিবাহিত হলো, টিসিবি নগরীর 10টি পয়েন্টে যে পণ্য বিক্রি করার কথা তারা তা শুরু করতে পারেনি। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাবো ময়মনসিংহে, সেখানে রয়েছেন সহকর্মী হারুনুর রশিদ। ধন্যবাদ কমল। আসলে চট্টগ্রামের মতো একই অবস্থা ময়মনসিংহে আজকে যে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিতরণ করার কথা ছিল তা এখনো শুরু হয়নি। প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেলেও, 10টা থেকে শুরু হওয়ার কথা ছিল সারা দেশে একযুগে, কিন্তু 1 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো ময়মনসিংহে টিসিবির পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়নি। আমরা জেনেছিলাম যে ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং গাঙ্গিনাপাড় এলাকায় 2টি পয়েন্টে টিসিবির খোলা ট্রাকে পণ্য বিতরণ করার কথা ছিল, কিন্তু এখনো সেই পণ্য বিতরণ শুরু হয়নি। এবং একই সাথে আমি এই মুহূর্তে আছি টিসিবির আঞ্চলিক কার্যালয়ের যে গোডাউন রয়েছে ময়মনসিংহের খাগড়হর এলাকা, এখান থেকে ময়মনসিংহ বিভাগের 4 জেলা সহ টাঙ্গাইল এবং কিশোরগঞ্জ জেলায়ও টিসিবির পণ্য সরবরাহ করা হয়। এবং এই অফিসের অধীনে যে 6টি জেলা রয়েছে, 6টি জেলাতেই 2টি করে ট্রাকে জেলা সদরে পণ্য বিক্রি করার কথা ছিল, কিন্তু যে ডিলাররা এই পণ্য বিক্রি করবেন তারা আসলে না আসার কারণে এবং পণ্য না নেওয়ার কারণে এখন পর্যন্ত এই কার্যক্রম শুরু হয়নি বলে জানিয়েছেন এখানকার যে টিসিবির কর্মকর্তা যারা রয়েছেন। তবে টিসিবির কর্মকর্তারা বলছেন যে গতকাল সরকারি ছুটির দিন থাকার কারণে টিসিবির যারা ডিলার ছিল তারা পণ্য নেয়ার জন্য যে টাকা জমা দেওয়ার কথা সেই টাকাগুলো তারা জমা দিতে পারেননি। তবে টিসিবির ডিলাররা তাদের সাথে যোগাযোগ করেছেন এবং তারা আজকে সকালেই ব্যাংকে যেয়ে টাকা জমা দেওয়ার চেষ্টা করছেন এবং টাকা দেওয়া সম্পন্ন করে এখানে এসে তারা মালামাল নিয়ে তাদের পণ্য বিক্রি শুরু করবেন। এবং এখানকার টিসিবির কর্মকর্তারা বলছেন যে ময়মনসিংহ শহরের যে 2টি পয়েন্টে খোলা ট্রাকে পণ্য বিক্রির কথা রয়েছে সেখানে তারা 12টা নাগাদ তারা এই কার্যক্রম শুরু করতে পারবেন বলে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে এখানে একজন ডিলার এসেছেন যিনি পণ্য নেবেন, টাকা জমা দিয়ে এসেছেন এবং এখানকার যে আনুষ্ঠানিকতা রয়েছে এবং যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো তারা সম্পন্ন করেছেন। আমরা এখানে দেখছি যে টিসিবির যে গোডাউন রয়েছে সেখানে টিসিবি যে 4টি পণ্য বিক্রি করবে, চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা, এগুলো স্তরে স্তরে সাজানো রয়েছে। ডিলাররা আসলে, ট্রাক নিয়ে যখন ডিলাররা আসবেন তখন তাদেরকে এই পণ্য সামগ্রীগুলো দেয়া হবে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, আমরা 2টি পয়েন্টেই বেশ কিছু ক্রেতাকেও দেখেছি যারা এই খোলা ট্রাকে পণ্য নেওয়ার জন্য অবস্থান করছিলেন, কিন্তু সেই ট্রাক না যাওয়ার কারণে তারা কিছুটা হতাশ হয়েছেন এবং তারা বলেছেন যে আসলে সরকার যেহেতু আগে থেকেই ঘোষণা দেওয়া ছিল যে 10টা থেকে এই পণ্য বিক্রি শুরু
শুরু হবে, সে কারণেই তারা এসেছিলেন সেই টিসিবির ন্যায্য মূল্যের পণ্য নেয়ার জন্য, কিন্তু তারা না পেয়ে হতাশ হয়েছেন। আমি একটি বিষয় জানিয়ে রাখছি যে এখানে যে 4টি পণ্য বিক্রয় করা হবে, চিনি 48 টাকা কেজি, মসুর ডাল 89 টাকা কেজি এবং সয়াবিন তেল 80 টাকা কেজি এবং ছোলা 70 টাকা কেজি। তো টিসিবির কর্মকর্তারা বলছেন যে এখানে তারা কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12টা নাগাদ ময়মনসিংহ শহরের 2টি পয়েন্টে তারা টিসিবির যে পণ্য রয়েছে 4টি পণ্য সেটি বিক্রি করতে সক্ষম হবেন। তো এই ছিল আসলে আমার কাছে টিসিবির পণ্য বিক্রির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। দর্শক, রমজানকে সামনে রেখে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রির খবর জানাতে রাজধানীর প্রেস ক্লাব এলাকা থেকে হাজেরা শিউলি এবং চট্টগ্রামের জামাল খান এলাকা থেকে কমল দে, এছাড়া ময়মনসিংহের খগডহর এলাকা থেকে হারুন রশিদ সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে। এবার বাজেট প্রসঙ্গ। হাজারীবাগ থেকে ট্যানারি স্থানান্তরে অর্থের যোগান নিশ্চিতে আসছে বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দের দাবি জানিয়েছে চামড়া শিল্প মালিকরা। তবে সরকারি সাহায্য সহযোগিতাকে অজুহাত হিসেবে দাঁড় না করিয়ে নিজেদের কল্যাণী ট্যানারি স্থানান্তরে উদ্যোগী হতে মালিক পক্ষের প্রতি পরামর্শ অর্থনীতিবিদদের। জুবাইর ফয়সালের রিপোর্ট। বাংলাদেশে প্রস্তুত চামড়ার মান ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে এর চাহিদা সবসময়ই বেশি। এছাড়া বড় অর্থনীতির দেশগুলোতে উৎপাদন ব্যয় বেশি হওয়ায় ক্রেতাদের পছন্দের তালিকায়ও প্রথম দিকে রয়েছে বাংলাদেশের ট্যানারিগুলো। এর সঙ্গে দেশে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের পাদুকা উৎপাদনও পাল্লা দিয়েই বাড়ছে প্রতি বছর, যা দেশের চামড়া শিল্পের সক্ষমতা আর সম্ভাবনার দিকটি স্পষ্ট করে। কিন্তু কয়েক কোটি মানুষের জীবন জীবিকা সমৃদ্ধ চামড়া শিল্পের উন্নয়ন আর অগ্রগতি বেশ কবছর ধরেই আটকে আছে হাজারীবাগ আর সাভারের মধ্যে। তবে ট্যানারি স্থানান্তরে চলতি বছরের শুরু থেকে ধারাবাহিক আলটিমেটাম, আইনি নোটিশ, হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞার মতো কঠোর অবস্থানে যায় সরকার। এরপরও গুটি কয়েক ট্যানারি বাদে হেমায়েতপুরের নতুন শিল্পনগরীতে যাওয়ার অবস্থায় নেই অধিকাংশই। মালিকপক্ষ বলছে শিল্প স্থানান্তরে বিশেষ তহবিল গঠনের পাশাপাশি স্বল্প সুদে নিশ্চিত করতে হবে ব্যাংক ঋণ। আমরা এখানে চট করে তো আর 5 তলা বিল্ডিং বানাতে পারবো না, আর মেশিন প্লেনে করে নিয়ে আসবো না। এই মাসে যেমন 25টা ট্যানারি অলমোস্ট তৈরি হয়ে যাবে। অর্থনৈতিকভাবে যার শক্তি ভিত্তি একটু মজবুত সে আগে যাচ্ছে, যে অর্থনৈতিকভাবে একটু দুর্বল সে একটু ধীরে গতিতে কাজ করছে। যাইতে হইলে ওইখানে কাজ যদি পুরোপুরি সম্পূর্ণ না হয়, আন্তর্জাতিক মার্কেটেও মাইর খাবো আমরা, বাংলাদেশেও কিন্তু আমরা এই শিল্পটা আমরা হারাবো। ব্যাংক যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটা কমাই দিতে হবে। এদিকে বছরের পর বছর ধরে শিল্প স্থানান্তর না হওয়ার দায় ব্যবসায়ীদেরও আছে উল্লেখ করে বাজেটে আলাদাভাবে অর্থ বরাদ্দের বিষয়টি ভেবে দেখা যেতে পারে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। চামড়া শিল্প স্থানান্তরের ক্ষেত্রে অন্য কোনো যুক্তি নিয়ে এসে এটিকে দীর্ঘসূত্রিতার মধ্যে ফেলবার আসলে পরিস্থিতি নেই। উদ্যোক্তা যারা রয়েছেন তারা নিজস্ব অর্থেই ব্যাংক টু ব্যাংক লেনদেনের মাধ্যমেই তারা ওখানে স্থানান্তরের কাজ করা উচিত। এছাড়া ট্যানারিগুলোতে সবুজ করের বাস্তবায়ন ও অগ্নি নির্বাপক দ্রব্য সামগ্রীর উপর থেকে শুল্ক প্রত্যাহার করতেও সরকারের প্রতি আহ্বান জানান তারা। দীর্ঘমেয়াদে খুব বেশি। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। হাজারীবাগের ট্যানারি সাভারের চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের জন্য একাধিকবার সময়সীমা বেঁধে দেওয়ার পরও তা কার্যকর হয়নি। অন্যদিকে সরকারি নির্দেশনা বাস্তবায়নে আইন প্রয়োগের ক্ষেত্রেও গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন পবা। শনিবার রাজধানীর কলাবাগানে পবা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানায় পরিবেশবাদী সংগঠনটি। এ সময় হাজারীবাগে অবস্থিত ট্যানারিতে সব ধরনের সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ারও দাবি জানানো হয়। এতবার সময়সীমা বেঁধে দেওয়ার পরেও যারা শিল্প প্রতিষ্ঠান, নির্মাণ যন্ত্রপাতি স্থানান্তর উৎপাদন শুরু করতে ব্যর্থ হয়েছে, পরিবেশের জনস্বাস্থ্য বিবেচনা নিয়ে সাভারের প্লট তাদের বাতিল করা, বায়ু দূষণ কিন্তু এখানে ইনক্লুডেড না। সেই দূষণের জন্য আমরা বলছি যে গত 65 বছরে 2,500 কোটি টাকার আমাদের ক্ষতি হয়েছে পরিবেশে, সেই ক্ষতিপূরণ তাদের কাছ থেকে আদায় করা। পরিচালনার ক্ষেত্রে দেশে যে বিদ্যমান আইন আছে সেই আইন অনুযায়ী যারাই শিল্প উদ্যোক্তা হোক, প্রকল্প সঙ্গে যারা সংশ্লিষ্ট, প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে আগামীকাল 1 ঘণ্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, আইন প্রণয়নে আলোচনা করা হলেও বাস্তবায়নের ক্ষেত্রে তাদের মতামত উপেক্ষা করা হচ্ছে। তাই সংকট নিরসনে প্যাকেজ পদ্ধতি চালু রাখার পাশাপাশি ভ্যাটের বিদ্যমান হার বহাল রাখারও আহ্বান জানান ব্যবসায়ীরা। এদিকে সরকারি উদ্যোগের প্রশংসা করলেও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে তা বাস্তবায়ন করা কঠিন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। জুবাইর ফয়সালের রিপোর্ট।
দেশের প্রচলিত শুল্ক কাঠামোতে বিদ্যমান রীতি অনুযায়ী ক্ষেত্র বিশেষে রাষ্ট্রীয় কোষাগারে 3 থেকে 5% মূল্য সংযোজন কর দিচ্ছেন ব্যবসায়ীরা। 2015-16 অর্থ বছরের বাজেটে মূসক থেকে রাজস্ব আদায়ের রাষ্ট্রীয় লক্ষ্যমাত্রা ছিল 64,000 কোটি টাকা, যেখানে আসন্ন 2016-17 অর্থ বছরের বাজেটে সরকার এ খাত থেকে আদায় করতে চায় 80,000 কোটি টাকা। আর এ লক্ষ্য পূরণেই বর্তমানে প্রচলিত প্যাকেজ ভ্যাট পদ্ধতি বাদ দিয়ে ফ্ল্যাট রেটে 15% হারে কর আদায় করতে চায় সরকার। সরকারের এমন সিদ্ধান্তে নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা, নতুন আইন বাস্তবায়ন করা হলে হুমকির মুখে পড়বে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। 15% ভ্যাট ইম্পোজের পরে অর্গানাইজ সেক্টরে রিটেল আদৌ সাস্টেইন করবে কিনা, সার্ভাইভ করবে, এটাই আমাদের সন্দেহ হচ্ছে। 2 তারিখের পরে যদি দেখি যে আমাদের এই প্যাকেজ ভ্যাট সংশোধন না করে, সেক্ষেত্রে আমাদের হয়তো রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না। একটা শপিং মলের মধ্যে 200 দোকান আছে, সেখানে মেশিন বসানো আছে। বাকি মাঝারি ছোট, তার থেকে ছোট দোকানগুলোতে মেশিন বসানো নাই। মাঝারি ছোট দোকানে চলে যাবে ক্রেতা। এদিকে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়ায় ভ্যাট আইনকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদরা। তবে এর বাস্তবায়নের ক্ষেত্রে তৃণমূলের ভোক্তা স্বার্থ সংরক্ষণের পাশাপাশি প্রচুর জনবল দরকার বলেও মনে করছেন তারা। সরকার যে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে ডেফিনেটলি ভালো, কিন্তু ইমপ্লিমেন্টেশন প্রক্রিয়া গিয়ে যেটা হবে যে দুর্নীতির মাত্রাটা বেড়ে যাওয়ার একটা সংখ্যা কিন্তু থেকে যাচ্ছে। তো সেক্ষেত্রে এমনটি হতে পারে যে ব্যবসায়ীদেরকে ঠিকই হয়তো ভ্যাট দিতে হচ্ছে, কিন্তু সরকারের কোষাগারে যাচ্ছে কিনা সেটাও একটা প্রশ্ন। 1991 সালে পাশ করা নতুন এই আইনটি সংশোধন করা হয় 2012 সালে, যা চলতি বছরের জুলাই থেকে বাস্তবায়ন করবে জাতীয় রাজস্ব বোর্ড। এদিকে মূসক আইন সংশোধনের দাবিতে আগামী সোমবার দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ব্যবসায়ীরা। ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজ নিজ। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012-তে প্যাকেজ ভ্যাট বহাল রাখা সহ 4 দফা দাবি আদায়ে আগামী সোমবার সারা দেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে ব্যবসায়ী ঐক্য ফোরাম। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় আগামী জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইনের ফলে গ্যাস বিদ্যুতের বিল বাবদ খরচ বেড়ে যাবে। এর ফলে ক্ষুদ্র কুটির শিল্প সহ সব খাতে পণ্য উৎপাদনে যার নেতিবাচক প্রভাব পড়বে বলে উল্লেখ করা হয়। সংবাদ সম্মেলনে এফবিসিসিআই, বাংলাদেশ দোকান মালিক সমিতি সহ বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মূসক আইন 2012 এবং জনস্বার্থের ধারক জনপ্রতিনিধি হিসেবে পরিবর্তন করা হবে। এখন পর্যন্ত আমরা আসি, আর যদি আমাদের প্যাকেজ ভ্যাট দেন তাহলে আমরা বলতেছি এটা 4% রূপে কখনো যাবে না। আমরা ক্ষুদ্র 4টি সুপারিশ বাস্তবায়নের জন্য ব্যবসায়ী ঐক্য ফোরামের উদ্যোগে আগামী 30শে মে সারা দেশে দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টা দোকানপাট, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নতুন ভ্যাট আইন বাস্তবায়নের প্রতিবাদে এরই মধ্যে দোকান বন্ধ রেখে 1 ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সবাইকে 15% ভ্যাট আদায়ের জন্য নির্দেশনা আসে বা আইন জুলাই 1 তারিখ থেকে আমাদের এই কথা চালু হয়, তাহলে ব্যবসায়ী এবং ক্রেতা, ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে এবং সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে। সেই জন্য আমি বলতে চাই, আমরা এই বাংলাদেশ দোকান মালিক সমিতি যে একটা প্যাকেজের মাধ্যমে আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা ভ্যাট 2005 সাল থেকে পরিশোধ করে আসছি। আমরা এই প্রথা বহাল রাখতে চাই ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থে। আমি আজকে অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ, যাতে এই বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। রাজস্ব আদায় তো হবেই না, হয়রানির শিকার হব। এবং সারা বাংলাদেশে আমাদের 75 লাখ কর্মচারী আছে এবং গার্মেন্টসে 40 লক্ষ কর্মচারী আছে এবং কলকারখানায় শ্রমিক এবং কৃষকদের এই ভ্যাটের আওতায় আনলে তারা নিশ্চয় তারা কিভাবে মানে জিনিসপত্র খরিদ করবে এবং আমরাই বা কিভাবে সাধারণ ক্রেতাদের থেকে আদায় করব এবং কিভাবে সরকারকে কোষাগারে দেব। আসলে সরকারের কোষাগারে রাজস্ব যাবে না, মূলত আসলে একটা হয়রানির শিকার হবে ব্যবসায়ীরা এবং মধ্যস্থভোগী যারা তারা এটা বেনিফিটেড হবে। সেই লক্ষ্যেই আজকে আমাদের এই সাংবাদিক সম্মেলন। আমাদের মূল দাবি আমাদের এই আগামী বাজেটে যাতে প্যাকেজ ভ্যাট বহাল থাকে।
এটা সর্বস্তরের ক্ষুদ্র ব্যবসায়ীদের দাবি। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই প্যাকেজ প্রথা যেন আগামী বাজেটে পুনরায় বহাল হয় এবং আমরা সেইভাবে যেন প্যাকেজ ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারের রাজস্বে সরাসরি ব্যাট প্রদান করতে পারি, এটাই আমাদের মূল দাবি। এটা আমাদের চেয়ারম্যান সাহেব বলেন। আমার নামে শেখাদের কিরণ, আমি বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান। আমরা শুরু করার আগে আমার এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের একটু পরিচয় করে আপনাদের সঙ্গে। আমার হ্যাঁ, প্যাকেজ প্রথা চালু রাখা এবং তাদের কিছু দাবি যেগুলো রয়েছে সেগুলো ব্যবসায়ীদের স্বার্থে রাখা আছে এবং সেই দাবির প্রতি আমরা একাত্মতা ঘোষণা করি এবং আগামীকালকে তারা যে 1 ঘন্টার কর্মসূচি দিয়েছে এটা আমরা পূর্ণ সমর্থন করি এবং আমরা পালন করব ওটি দাবিগুলি আদায়ের লক্ষ্যে। দর্শক, নতুন ভ্যাট আইন বাস্তবায়নের প্রতিবাদে আগামীকাল 1 ঘন্টা দোকান বন্ধ রেখে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা। এই বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আমরা সরাসরি ছিলাম সেখানে। দ্বৈত কর চুক্তি শুধু একটি ধারার সুবিধা নিয়ে উন্নত দেশের বহুজাতিক কোম্পানিগুলো প্রতি বছর বাংলাদেশকে 700 কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত করছে। শনিবার রাজধানী ব্র্যাক সেন্টারে দুর্নীতি, কর, আঘাত, অসমর্থিত বাজেট শীর্ষক গবেষণা প্রতিবেদনে প্রকাশ করে এসব তথ্য। এ তথ্য প্রকাশ করে একটি বেসরকারি সংস্থা অ্যাকশন8। 30টি দ্বিপাক্ষিক কর চুক্তির উপর 2015 সালে পরিচালিত গবেষণায় এই চিত্র পায় সংস্থাটি। প্রতিবেদন উপস্থাপন করে অ্যাকশন8 এর পরিচালক আসগর আলী সাবির বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ 32টি দেশের সাথে এ ধরনের কর চুক্তি করলেও এতে সরকারের রাজস্ব বাড়েনি, বরং বহুজাতিক কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করে কর ফাঁকি দিয়ে অর্জিত মুনাফা নিয়ে গেছে। অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টিকারী এসব কর চুক্তি পর্যালোচনার পাশাপাশি কর ফাঁকি রোধে জাতিসংঘের নেতৃত্বে একটি আন্তঃরাষ্ট্রীয় কাঠামো গঠনের সুপারিশ করেছেন অর্থনীতিবিদরা। এছাড়া সরকার রাজস্ব ঘাটতি নিরসনে কর্পোরেট আয়কর আদায় বাড়ানো, কর কাঠামো পুনর্গঠন ও করের আওতা বাড়াতে আইন প্রয়োগের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদ ও আইন প্রণেতারা। আপনি আমার এখানে এসে ব্যবসা করবেন, আমার এখান থেকে আপনি আয় করবেন, তো সেইটার আয়ের যে আমার রাষ্ট্রের যে হিস্সা সেটা আমি কেন পাবো না? চুক্তিগুলো রিভিজিট করা দরকার, হিসেব করতে হবে এই চুক্তিগুলো রিভিশন করার সময় যে ওই সব দেশগুলোর থেকে আমি আসলে কত ফরেন এড পেয়েছি, সেটা কতটা শর্তের, কতটা সহজ শর্তের, কতটা ঋণের, সেইটা দিয়ে আমার ইকোনমিতে সত্যিই উপকার হয়েছে কিনা, তাহলে আই ক্যান কম্পেনসেট উইথ মাই ফ্যাসিলিটিস। অর্থনৈতিক পরনির্ভরশীলতা কমাতে কর আদায়ের পরিধি বাড়াতে হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। শনিবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন। অনুষ্ঠানে 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পৌঁছাতে জিডিপির সাথে কর হারের পার্থক্য কমানোর উপর জোর দেন মন্ত্রী। এ সময় নতুন আইনে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেন কেউ হয়রানির শিকার না হন সেদিকে সজাগ থাকতে রাজস্ব কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর চেয়ারম্যান নজিবুর রহমান। কর রাজস্ব আদায়ের ব্যাপারটি নিশ্চিত করতে পারলে পরেই আমাদের অন্যের উপরে নির্ভরতাটা কমে আসবে। বৈদেশিক সাহায্যের পরিমাণ আমাদের বাজেটে 4% থেকে 5%-এর মধ্যে আমাদের এই জায়গাটা এসেছে এবং সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই বলেই আমাদের বেশ কিছু সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন হয়ে পড়েছে। সেই সাহসী পদক্ষেপের মধ্যে রয়েছে যে অবশ্যই করের পরিধি বিস্তৃত করা। এবারে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রাজধানী অফিসার্স ক্লাবের শাহজালাল ইসলামী ব্যাংকের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। এ সময় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল পরিবারের 500 শিক্ষার্থীর মাঝে বৃত্তির চেক তুলে দেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, বর্তমানে প্রাথমিক শিক্ষায় অংশগ্রহণের হার প্রায় 100%, কিন্তু মাধ্যমিক স্তরে এ হার এখনো 60%। 2024 সাল নাগাদ মাধ্যমিক স্তরে শিক্ষার হার 80% নিয়ে যেতে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান AK আজাদের পক্ষ থেকে ব্যাংকগুলোতে শিক্ষা ঋণ ব্যবস্থা চালুর দাবি জানানো হলে অর্থমন্ত্রী বলেন, বাজেটের পর বিষয়টি ভেবে দেখবেন তিনি। হওয়া উচিত সরকারের এবং আমরা মনে করি সেটাই হবে সবচেয়ে বড় প্রয়োজন, মাধ্যমিক শিক্ষাকে জোরদার করা।
শুধু সংখ্যায় নয় গুণগতভাবে। শিক্ষা এবং স্বাস্থ্যের নজর দেওয়াটা কষ্টকর, কেননা সেখানে ব্যয় একেবারে ঝট করে বাড়ানো যায় না, এটা বাড়াতে সময় লাগে। শিক্ষার জন্য শিক্ষককে বাড়াতে হবে, বিভিন্ন উপকরণ আছে সেগুলোকে সংস্কার করতে হবে। তবে আমি দেখছি যে এইবারের বাজেটে বোধ হয় শিক্ষার বরাদ্দ বেশ কিছুটা বাড়বে, সেটা সম্ভব হবে। স্বাস্থ্য খাতে এবারও বোধহয় খুব বেশি হবে না। প্রায় প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয় ফেনীর সমুদ্র উপকূলের কয়েক লাখ মানুষকে। এদের মধ্যে বেড়িবাঁধের বাইরে বিশাল চরাঞ্চলে দুর্যোগের সময় জানমালের ঝুঁকি নিয়ে আশ্রয়হীন থাকতে হয় অনেককেই। আবার বাঁধের ভেতরে যে কটা আশ্রয়কেন্দ্র আছে সেগুলোর ধারণ ক্ষমতা প্রয়োজনের তুলনায় অনেক কম। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী সোনাগাজী সমুদ্র উপকূলে 60-এর দশকে দেয়া বেড়িবাঁধের বাইরে 4টি ইউনিয়নে যে গোটা হাজার হাজার একরের এই চরাঞ্চলের লোকসংখ্যা এখন ছাড়িয়েছে লাখেরও বেশি। অথচ গত 5 দশকেও এই জনগোষ্ঠীর প্রাকৃতিক দুর্যোগ নিরাপত্তায় তৈরি হয়নি একটি আশ্রয়কেন্দ্র। সরকারি হিসেব অনুযায়ী সমুদ্র উপকূলীয় সোনাগাজী উপজেলায় প্রায় 3 লাখ লোকের জন্য বেড়িবাঁধের ভেতর ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে 58টি। এর মধ্যে পরিত্যক্ত 34টি, নদীগর্ভে বিলীন হয়েছে 2টি। আর যেগুলো সচল রয়েছে এগুলোর প্রতিটির গড় ধারণ ক্ষমতা 500 জন হারে মোট ধারণ ক্ষমতা 11,000 জনের বেশি নয়। সরকারের আশ্রয় না আশ্রয় আমরা আশ্রয় কোথায় নেব? আমাদের বেড়ির বাইরে একটা আশ্রয়কেন্দ্র নাই, বেড়ির বাইরে আশ্রয়কেন্দ্র আমরা আশ্রয় নিতে আমরা সেখানে যাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি। আশ্রয়কেন্দ্র আঙ্গুল নিয়ন্ত্রণ 5.5 কিলোমিটার দূরের গতিকে এই শহরের মানুষ জানা সত্য যাইতে চায় না। এই তো গরু মোষ বেড়া ছাগল আছে, ধান চাল আছে, কুয়া বাচ্চাগুলা নিয়ে এখন আমরা দায়িত্বে অনেক দূরে থেকে যেতে সম্ভব হচ্ছে না। সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা নতুন আশ্রয় কেন্দ্রের প্রয়োজনীয়তা স্বীকার করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন। রিসেন্টলি এই চরটা বৃদ্ধি পেয়েছে, যেটা আগে ছিল না। তো যেহেতু আগে ছিল না সেহেতু সেখানে আর আশ্রয় কেন্দ্র করা হয়নি। যেহেতু নতুন করে সেটি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তো আমরা জিনিসটি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি শীঘ্রই আমরা এই বিষয়ে একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব। সম্প্রতি ঘূর্ণিঝড় রুয়ানুর আঘাতে ফেনীর সোনাগাজী সমুদ্র উপকূলে বেড়িবাঁধের বাইরের চরাঞ্চলে মারা গেছেন এক রাখাল, জীবন হারিয়েছে অসংখ্য গবাদি পশু, লন্ডভন্ড হয়েছে শতাধিক বাড়িঘর। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। সাতক্ষীরায় রেণুপোনা সরবরাহে প্রতারণার অভিযোগ উঠেছে হ্যাচারি মালিকদের বিরুদ্ধে। মানা হচ্ছে না কোনো নীতিমালা, যে কারণে হ্যাচারি থেকে ঘিরে নেওয়ার আগেই মরে যাচ্ছে বেশিরভাগ রেণু। অবস্থায় চিংড়ি চাষের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা। মমতাজ আহমেদ বাপির পাঠান তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হোয়াইট গোল্ড বা সাদা সোনা হিসেবে খ্যাত চিংড়ি চাষের অন্যতম কেন্দ্র সাতক্ষীরা। 90 দশকের পর থেকে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা জুড়ে বাণিজ্যিকভাবে শুরু হয় চিংড়ির চাষ। দেশের উৎপাদিত চিংড়ির প্রায় 1/3 আসে সাতক্ষীরা থেকে। তবে সম্প্রতি দফায় দফায় রেণুপোনা ছেড়েও আশানুরূপ চিংড়ির দেখা মিলছে না। এই অবস্থায় রেণু সরবরাহে হ্যাচারিগুলোর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ঘের মালিকদের। এই রেণুগুলো একবার ছাড়লে হয় না, আমাদের ঘরে 2-3 বার ছাড়া লাগে, কারণ এগুলো আনতে আনতে অনেক মারা যায়। প্রচন্ড লবণাক্ততা, এই লবণাক্ততার সঙ্গে এই রেণুগুলো অ্যাডজাস্ট না হওয়ার কারণে ঠিকমতো প্রোডাকশন হচ্ছে না, ঘের মালিকরা মার খেয়ে যাচ্ছে। মাছগুলো সমুদ্র থেকে ধরে আনার পরে পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষা করে যেগুলো ভাইরাস মুক্ত মাছ সেইগুলোই কেবল প্রোডাকশনে যাবে, কিন্তু এইগুলো হ্যাচারি প্রডিউসার যারা আছে তারা মানছে না। হ্যাচারি মালিকরা বলছেন রেণুর গুণগত মান ভালো, তবে তাপমাত্রার তারতম্যের কারণে কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। এখন যে মাছগুলো আসছে মাছের গুণগত মান অত্যন্ত সুন্দর, কিন্তু আমাদের ঘেরের সাথে অ্যাডজাস্ট করছে না একমাত্র তাপমাত্রার কারণে। সরকারি নীতিমালা মেনে রেণুপোনা সরবরাহ ও বিপণনের কথা জানালেন মৎস্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। প্যাকেটের গায়ে এবং কার্টনের গায়ে ওনাদের পানির গুণাগুণ, তাপমাত্রা, অক্সিজেন, পিএইচ ইত্যাদি এই সমস্তগুলো ওনারা লিখিত আকারে ছাপানো আকারে দিয়ে দেবেন। এইগুলো দিয়ে দিলে আমাদের চাষিদের সুবিধা হবে। জেলায় প্রায় 67,000 হেক্টর জমিতে 54,980টি ঘেরে চিংড়ির চাষ করা হয়েছে, আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 22,000 মেট্রিক টন। সময় সংবাদ, সাতক্ষীরা। রাজধানী গুলশানে চলছে ফ্যাশন কার্নিভাল। 5 দিনব্যাপী এই মেলায় পাওয়া যাচ্ছে সাজ পোশাকের নানা উপকরণ। ঈদ উপলক্ষে আয়োজিত এই কার্নিভালে পছন্দমতো পণ্য কিনতে ক্রেতাদের ভিড়ও লক্ষণীয়। নগদ মূল্য ছাড়ের সুবিধা পাওয়া যাচ্ছে অনেক স্টলেই। আর বিক্রেতারা জানালেন তাদের ব্যবসা প্রসারে ইতিবাচক ভূমিকা রাখে এ ধরনের মেলা। 5 দিনের ফ্যাশন কার্নিভাল শুরু হয়েছে গত বুধবার।
প্রতিদিনই ক্রেতা দর্শনার্থীর ভিড় থাকছে সকাল থেকে রাত 10টা পর্যন্ত। বেশিরভাগেরই চোখ নকশাদার শাড়ি আর সালোয়ার কামিজের দিকে, যেন তা মানানসই হয় যে কোনো উৎসবে। যেহেতু সামনে ঈদ আছে, তো আমরা নর্মাল কালেকশনের থেকে একটু গর্জিয়াস কালেকশন যেগুলা এইগুলাই খুঁজছি। দুটাই, শাড়িও সেলার কামিজও, হাতের কাজটাই মেনলি খুঁজি। বেশি ঝাঁকালাকা ওইটাকে অনেক বেশি ওভাবে পছন্দ করার মতো না, জিনিসটা হইতে হবে সিম্পল এবং স্মার্ট। ক্রেতাদের চাহিদা মতো বিক্রেতারাও মেলে ধরছেন কাতান, মসলিনে কাটওয়ার্ক, তসরের উপর বুটিক্সের কাজ সহ বাহারি সব শাড়ি। জুটন, শিফন, সুতি কাপড়ের 3 পিসগুলোতেও রয়েছে সুই সুতা আর মিরর ওয়ার্ক। লং ড্রেস, গোটাপাত্তি, আপনার মিররের ড্রেস, কটন থেকে শুরু করে সুতি কাপড় থেকে শুরু করে চুনরি থেকে শুরু করে লখনৌ থেকে শুরু করে মোটামুটি সব ড্রেসই আমরা কালেকশনে রেখেছি। শাড়ির মধ্যে রয়েছে কাঞ্জিভারম, জারি, কোটা, পাটোলা, হ্যান্ডলুম, তন্তুজ। 15 থেকে 20% পর্যন্ত ক্লায়েন্টের ডিসকাউন্ট দিয়েছি। মেলায় দর্শনার্থীদের নজর কাটছে ঘর সাজানোর ওয়ালমেট সহ নান্দনিক সব উপকরণ। আবার ডাইনিং টেবিল ম্যাট, 2 পিস কাশ্মীর, 3 পিস ওয়ালমেট আছে। একটু নতুনত্ব আছে অনেক কিছুতে, ভালো দেখি ঘুরে ঘুরে যে কোথায় কোনটা কেমন পাওয়া যাচ্ছে। শপিং সেন্টারে গেলে তো আসলে আর এত বৈচিত্র্য পাই না। কার্নিভালের শুরু থেকে বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা জানালেন, মেলার পর সরবরাহের জন্য অর্ডারও পাচ্ছেন তারা। যে যত ডিফারেন্ট টাইপের ড্রেস আনতে পারে, আর কাস্টমারও চাচ্ছে আনকমন কিছু, সেলও সবার খুব ভালোই হচ্ছে। দেখা যায় অর্ডার দিয়ে থাকে, পরবর্তীতে আমরা ওই কাস্টমারদের ধরে ধরে হয়তো অর্ডারগুলো সাপ্লাই করি। সেই হিসেবে আমাদের কাস্টমার একটু কাস্টমার ইয়েটা বেড়ে যায় আর কি। একই ছাদের নিচে দর্শনার্থীরা পাচ্ছেন গোল্ড প্লেটেড আর ডায়মন্ড কাট সহ নানা ধরনের গহনা কেনার সুযোগ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন ডে উপলক্ষে বিশেষ টেলিফিল্ম মেড ইন বাংলাদেশ প্রদর্শনী আয়োজন করেছে গো বাংলাদেশ প্রকল্প। রাজধানী বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত এই সিনেমায় দেশের পোশাক শিল্পের নারী কর্মীদের সংগ্রাম ও সমস্যার কথা তুলে ধরা হয়। চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মার্টিনা ভ্যান হুগেস্টার্টেন। অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, পোশাক শিল্পের আন্তর্জাতিক ক্রেতা এবং গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমানে গো বাংলাদেশ প্রকল্পে সহায়তা দিচ্ছে 3টি গার্মেন্টস কোম্পানি। আনোয়ার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান এথিনাস ফার্নিচার অ্যান্ড হোম ডেকোরের উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে 2 দিনব্যাপী সামার কার্নিভাল 2016। শনিবার গুলশানে এথিনাস ফার্নিচারের শোরুম প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এথিনাস ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক হাসিনা মানোয়ার সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলা দেশের বিভিন্ন ফ্যাশন ও বুটিক হাউসগুলো অংশ নিয়েছে। বাংলাদেশের প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত তরুণ ও প্রতিভাবান আলোকচিত্রী শিল্পীদের সামনে এগিয়ে নিতে যৌথভাবে আলোকচিত্রী প্রদর্শনীর আয়োজন করেছে কানাডিয়ান হাই কমিশন অফ ফ্যাশন ব্র্যান্ড ইয়েলো। রাজধানী বারিধারায় কানাডিয়ান হাই কমিশনের বাসভবনে নো নেম জাস্ট ট্যালেন্ট শীর্ষক 2 দিনব্যাপী এই প্রদর্শনী শেষ হয় শনিবার। মূলত তরুণ শিল্পীদের তৈরি চিত্রকর্ম প্রদর্শন ও বিক্রির সুযোগ করে দিতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। কানাডিয়ান হাই কমিশনার বিনয় পিয়েরে লারামে এই প্রদর্শনী আয়োজনের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির আওতায় স্কুল শিক্ষার্থীদের জন্য শব্দ সচেতনতা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রাজধানী মোহাম্মদপুরে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ রসুল আলম মণ্ডল। এছাড়াও পরিবেশ অধিদপ্তর ও রেসিডেন্সিয়াল মডেল কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার দেশে বাইরের অর্থ বাণিজ্যের খবর। আগামী কয়েক মাসের মধ্যেই সুদের হার বাড়ানো হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেনেট ইয়েলেন। অর্থনীতির ইতিবাচক ধারা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশে এখন উল্লেখযোগ্য হারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, পাশাপাশি মূল্যস্ফীতিও সহনীয় পর্যায়ে আছে। এ অবস্থায় সুদের হার বাড়ানোকে ইতিবাচক হিসেবে দেখছেন ফেড। আগামী 15ই জুন সুদের হার বাড়ানো বিষয়ে আবারও বৈঠকে বসবে ফেড কর্তৃপক্ষ। মে মাসে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে 5.5%। তবে খণ্ডকালীন চাকরির পরিবর্তে পূর্ণকালীন চাকরি খুঁজছেন অনেকেই।
এবারে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাতে সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আমরা এখন পর্যন্ত সকাল থেকে লেনদেনের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে ঢাকা স্টক এক্সচেঞ্জের যে প্রধান তিনটি সূচক রয়েছে, তিনটি সূচকে আমরা এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। যদি আমি প্রথমেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিএসই এক্স ইন্ডেক্সের কথা বলি, সেটি কিন্তু এখন পর্যন্ত প্রায় 25 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 4413 পয়েন্টে। আমরা যদি ডিএসসি সরিয়ে ভিত্তিক যে সূচক রয়েছে সেই সরিয়ে ভিত্তিক সূচকের অবস্থান দেখি, সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে, অর্থাৎ 7 পয়েন্টের মতো বেড়েছে এবং অবস্থান করছে 1084 পয়েন্টের মতো। ডিএসসি 30 ইন্ডেক্সেও কিন্তু আমরা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি 14 পয়েন্টের মতো এখন পর্যন্ত এই সূচকটি বেড়েছে এবং অবস্থান করছে 1722 পয়েন্টে। লেনদেনের সর্বশেষ পরিস্থিতি যদি দেখি তাহলে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি 102 কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। দর বাড়ার তালিকায় রয়েছে 152টি প্রতিষ্ঠান এবং এছাড়া দর কমেছে 69টি প্রতিষ্ঠানের দর, এছাড়া অপরিবর্তিত রয়েছে 62টি প্রতিষ্ঠানের দর। আমরা যদি গ্রাফিক্যাল চিত্র দেখে নেই তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সকাল 10:30 থেকে যে লেনদেন পরিস্থিতি শুরু হয়েছে সেখানে কিন্তু নিম্নমুখী প্রবণতা থেকেই আসলে ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের সকাল থেকে লেনদেন পরিস্থিতি শুরু হয়েছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ 10:30 থেকে 11টা এই সময়ের মধ্যে কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ঊর্ধ্বমুখী প্রবণতার দিকে লক্ষ্য করি এবং এখন পর্যন্ত যে 11:30 পার হয়ে 11:45 মতো এই সময় কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের যে চিত্র সেটা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী অবস্থানের দিকে যাচ্ছে। আমরা যদি দর বাড়ার তালিকায় প্রধান 20টি শেয়ারের লেনদেন পরিস্থিতি দেখি তাহলে প্রথম অবস্থানে রয়েছে লাফার্জ সুরমা লিমিটেড। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ যে লেনদেন পরিস্থিতি তাতে সর্বশেষ 76 টাকা 30 পয়সায় প্রতিষ্ঠানটি লেনদেন হচ্ছে। সর্বোচ্চ দর এই প্রতিষ্ঠানটি 77 টাকা এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 74 টাকার প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছে। যদিও গতকাল এই প্রতিষ্ঠানটি 71 টাকা 80 পয়সা লেনদেন হয়েছিল। সাজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড রয়েছে তালিকার 2 নম্বরে। এই প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন হচ্ছে 127 টাকা 80 পয়সা এবং সর্বোচ্চ দর 128 টাকা 50 পয়সা। যদিও প্রতিষ্ঠানটি 123 টাকা 40 পয়সায় সর্বনিম্ন দরে এখন পর্যন্ত লেনদেন হয়েছে। তালিকার 3 নম্বরে রয়েছে ইউনাইটেড এয়ার। এই প্রতিষ্ঠানটি 5 টাকা 90 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 6 টাকা পর্যন্ত এখন পর্যন্ত সর্বোচ্চ দর উঠেছে এই প্রতিষ্ঠানটির। যদিও প্রতিষ্ঠানটি সর্বনিম্ন 5 টাকা 6 পয়সায় লেনদেন হয়েছে। তালিকার 4 নম্বরে রয়েছে ইফাদ অটোস। এই প্রতিষ্ঠানটি 85 টাকা 80 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 86 টাকা 50 পয়সায়। যদিও প্রতিষ্ঠানটি 85 টাকা 40 পয়সায় সর্বনিম্ন লেনদেনে হয়েছে। তালিকার 4 নম্বরে রয়েছে ইফাদ অটোস। এটি 85 টাকায় লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর দেখতে পাচ্ছি আমরা 86 টাকা 50 পয়সায়, সর্বনিম্ন দর 85 টাকা 40 পয়সায়। তালিকার 5 নম্বর রয়েছে জিপিএস ইস্পাত। এটি 30 টাকা 80 পয়সা সর্বশেষ লেনদেন এবং 30 টাকা 80 পয়সায় সর্বোচ্চ দর নিয়ে অবস্থান করছে। যদিও প্রতিষ্ঠানটি 28 টাকা 50 পয়সায় সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। আমরা যদি তালিকার 6 নম্বরে দেখি তাহলে 6 নম্বরে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানটি 22 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং এখন পর্যন্ত 22 টাকা 10 পয়সায় সর্বোচ্চ দর এই প্রতিষ্ঠানটি আমরা দেখতে পাচ্ছি। যদিও প্রতিষ্ঠানটি 21 টাকায় এখন পর্যন্ত সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে। ন্যাশনাল ফিড মিল লিমিটেড রয়েছে তালিকার 7 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 19 টাকা 50 পয়সায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং 19 টাকা 60 পয়সায় প্রতিষ্ঠানটি সর্বোচ্চ দর এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। যদিও প্রতিষ্ঠানটি 19 টাকা 10 পয়সায় সর্বনিম্ন লেনদেন হয়েছে এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 19 টাকায় সর্বশেষ এই প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছে। তালিকার 8 নম্বরে রয়েছে ফার্স্ট সিরামিক্স। এটি 27 টাকা 10 পয়সা নিয়ে তালিকার 8 নম্বর অবস্থান করছে এবং এটি সর্বশেষ লেনদেন হচ্ছে 27 টাকা 10 পয়সা এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 27 টাকা 40 পয়সায়। যদিও প্রতিষ্ঠানটি 26 টাকা 40 পয়সা এখন পর্যন্ত সর্বনিম্ন দরে লেনদেন হয়েছে। গতকাল এই প্রতিষ্ঠানটির দর ছিল 26 টাকায়। আমরা যদি তালিকার 9 নম্বরে দেখি তাহলে ডরিন পাওয়ার রয়েছে তালিকার 9 নম্বরে। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 65 টাকায় লেনদেন হচ্ছে। যদিও প্রতিষ্ঠানটির সর্বোচ্চ দর এখন পর্যন্ত 65 টাকা 50 পয়সায় এবং সর্বনিম্ন দর আমরা দেখতে পাচ্ছি 64 টাকা 70 পয়সায়। গতকাল এই প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছে 64 টাকায়। তালিকার 10 নম্বরে রয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত 27 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে এবং সর্বোচ্চ দর আমরা দেখতে পাচ্ছি 27 টাকায়। এছাড়া এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সর্বনিম্ন দর নেমেছিল 26 টাকা 50 পয়সা পর্যন্ত। যদিও প্রতিষ্ঠানটি গতকাল 26 টাকা 30 পয়সায় সর্বনিম্ন লেনদেন হচ্ছে। সিবিও পিআরএল রয়েছে তালিকার 11 নম্বরে। এই প্রতিষ্ঠানটি 276 টাকা 70 পয়সা লেনদেন হয়েছে। যদিও এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 277 টাকা 40 পয়সায় সর্বোচ্চ দরে লেনদেন হচ্ছে। 275 টাকায় প্রতিষ্ঠানটি সর্বনিম্ন দরে লেনদেন হচ্ছে এবং এই প্রতিষ্ঠানটি গতকাল 273 টাকায় সর্বশেষ লেনদেন হচ্ছে। আমরা যদি আবারও ঢাকা স্টক এক্সচেঞ্জের
যে সূচকগুলো রয়েছে সেগুলো আবার একটু দেখে নেই। তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি DAX ইন্ডেক্স 25 পয়েন্টের মতো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে এবং 4413 পয়েন্টে এই সূচকটি এখন পর্যন্ত অবস্থান করছে। তালিকার যে আমরা দেখতে পাচ্ছি 30 ইন্ডেক্স, সেখানেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। 14.57 অবস্থান করছে এটি, এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 1722 পয়েন্টের মতো এই প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত লেনদেন হচ্ছে। তালিকায় এখন যদি দেখি আমরা এখনো 102 কোটি টাকার মতো শেয়ারের লেনদেন হয়েছে। তো মোটামুটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি ছিল এমনটাই। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলি। রমজানের দাম স্থিতিশীল রাখতে আজ থেকে টিসিবির খোলা বাজারে পণ্য বিক্রি শুরু। রাজধানীতে কার্যক্রম চললেও পণ্য না পাওয়ায় বন্ধ রয়েছে বিভাগীয় পর্যায়ে। নতুন ভ্যাট আইন সংশোধনের দাবিতে আগামীকাল 1 ঘন্টা কর্মবিরতি পালনের ঘোষণা ব্যবসায়ীদের। ভোক্তা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা করে আইন বাস্তবায়ন কঠিন হবে মত অর্থনীতিবিদদের। এবং ট্যানারি স্থানান্তরে বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দের দাবি চামড়া শিল্প মালিকদের। অজুহাত না দেখিয়ে নিজেদের স্বার্থেই ট্যানারি সরানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।